হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের মুঘল সাম্রাজ্য থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সম্রাট আকবরের প্রবর্তিত মনসবদারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মুঘল সম্রাট আকবর তার শাসন আমলে যে প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষা নিয়েছিলেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মনসবদারি প্রথা। মনসব শব্দটির অর্থ হল পদমর্যাদা বা র্যাঙ্ক। এই পদমর্যাদার অধিকারী ব্যক্তিদের মনসবদার বলা হতো। আকবর মনসবদারদের স্তরে ভাগ করলেও বাস্তবে 33টি স্তর কার্যকর ছিল। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। এই পদ বংশানুক্রমিক ছিল না। মনসবদাররা তাদের পদের গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক অশ্বারোহী বাহিনী ও সৈন্য পোষণ করতেন। বিনিময়ে তাদের নগদ অর্থ অথবা জায়গির জমি পেতেন। মনসবদারিতে জাট ও সাওয়ার নামে দুই ভাগ ছিল, যা যথাক্রমে ব্যক্তিগত মর্যাদা ও অশ্বারোহী বাহিনীর সংখ্যার সূচক ছিল। সম্রাট আকবর এই ব্যবস্থার মাধ্যমে একটি শক্তিশালী সামরিক ও কাঠামো গড়ে তুলেছিলেন। নেক্সট, শের শাহের প্রশাসনিক ও জনহিতকর সংস্কারগুলি বর্ণনা করো। সুলতান শের শাহ তার স্বল্পকালীন রাজত্বে 1540 থেকে 45 খ্রিস্টাব্দে এক বৈপ্লবিক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তার সংস্কারগুলি পরবর্তীকালে আকবরকেও অনুপ্রাণিত করেছিল। ভূমি রাজস্ব ব্যবস্থায় তিনি পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেন। পাট্টায় কৃষকদের অধিকার ও রাজস্বের বিবরণ থাকত এবং কৃষকরা কবুলিয়ত দলিলের মাধ্যমে তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিত। যোগাযোগ ব্যবস্থায় চরম উন্নতির জন্য তিনি সোনারঙ্গা থেকে পেশোয়ার পর্যন্ত দীর্ঘ সড়কি আজম বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড সংস্কার করেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাজপথ নির্মাণ করেন। পথিক ও বণিকদের বিশ্রামের জন্য রাস্তার ধারে ধারে অসংখ্য সরাইখানা এবং গাছ লাগানো হয়েছিল। দ্রুত খবর আদান প্রদানের জন্য তিনি ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি করেন। এছাড়া সামরিক বাহিনীতে দুর্নীতি রোধ করতে তিনি দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন। সম্রাট আকবরের রাজপুত নীতি মুঘল সাম্রাজ্যকে কিভাবে শক্তিশালী করেছিল? সম্রাট আকবর উপলব্ধি করেছিলেন যে বিশাল হিন্দুস্তান সাম্রাজ্য স্থায়ী করতে হলে প্রভাবশালী রাজপুতদের সমর্থন একান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে তিনি মৈত্রী ও যুদ্ধনীতির এক সুনিশ্চিত মিশ্রণ গ্রহণ করেন। তিনি অম্বরের রাজা ভারমলের কন্যার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন এবং রাজপুত রাজাদের মুঘল প্রশাসনের উচ্চপদে আসীন করেন। রাজা মানসিংহ ও রাজা টডরমল ছিলেন তার বিশ্বস্ত সহযোগী। আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া ও তীর্থকর তুলে দিয়ে ধর্মীয় উদারতার পরিচয় দেন। রাজপুতরা তাদের স্বশাসন ও ওয়াতন বজায় রাখার সুযোগ পেয়ে মুঘলদের প্রতি অনুগত হয়ে পড়ে। যারা বশ্যতা মানেনি, যেমন মেবারের রানা প্রতাপ সিংহ, তাদের বিরুদ্ধে তিনি কঠোর যুদ্ধ পরিচালনা করেন। এই নীতির ফলে মুঘলরা ভারতের শ্রেষ্ঠ যোদ্ধাদের পাশে পায় এবং সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল সাম্রাজ্যের উপর কী প্রভাব ফেলেছিল? সম্রাট ঔরঙ্গজেব তার রাজত্বকালের শেষ 25 বছর দাক্ষিণাত্যের যুদ্ধে অতিবাহিত করেন, যা ইতিহাসে দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত। তিনি বিজাপুর ও গোলকুন্ডা জয় করে সাম্রাজ্যের আয়তন অভাবনীয়ভাবে বৃদ্ধি করলেও এর ফলাফল ছিল মারাত্মক। বিশাল এলাকা দিল্লি থেকে শাসন করা অসম্ভব হয়ে পড়ে, ফলে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়। দীর্ঘস্থায়ী যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে মুঘল রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে এবং রাজস্ব আদায়ের চাপে কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়ে। দাক্ষিণাত্যে সম্রাটের দীর্ঘ উপস্থিতির সুযোগে উত্তর ভারতের জাট, শিখ ও সতনামীরা বিদ্রোহ শুরু করে। এছাড়া মারাঠা নেতা শিবাজির উত্থান এবং মুঘলদের চূড়ান্ত ব্যর্থতা সাম্রাজ্যের সামরিক দাপটকে ধূলিসাৎ করে দেয়। শেষ পর্যন্ত এই দাক্ষিণাত্য অভিযানেই মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট, মুঘল স্থাপত্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য ও নিদর্শনগুলি আলোচনা করো। মুঘল স্থাপত্য শিল্প ছিল ভারতীয়, পারসিক ও ইসলামীয় রীতির এক অপূর্ব মিশ্রণ। এই যুগের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল বিশাল গম্বুজ, খিলান, চারিদিকে বাগান বেষ্টিত কাঠামো, চাহারবাগ এবং লাল বেলে পাথরের পাশাপাশি শ্বেত পাথরের রাজকীয় ব্যবহার। আকবরের আমলে ফতেপুর সিক্রি ও আগ্রার দুর্গ নির্মিত হয়, যেখানে লাল বেলে পাথরের শৈল্পিক কাজ লক্ষ্য করা যায়। শাহজাহানের আমলে স্থাপত্য শিল্প চরম উৎকর্ষে পৌঁছায়। তিনি শ্বেত পাথরের দামি রত্ন বসিয়ে পিয়েত্রাদুরা কৌশলের ব্যবহার শুরু করেন। তার অমর সৃষ্টি তাজমহল বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য হিসেবে গণ্য হয়। এছাড়া দিল্লির লালকেল্লা, জামা মসজিদ এবং মতি মসজিদ মুঘলদের শৈল্পিক রুচির শ্রেষ্ঠ পরিচয় দেয়। এই স্থাপত্যগুলি শুধুমাত্র বসবাসের স্থান ছিল না,
বরং সম্রাটের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক হিসেবেও দাঁড়িয়েছিল। নেক্সট, জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করেছিল। মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক মেরুদণ্ড ছিল জায়গিরদারি ও মনসবদারি প্রথা। সম্রাট শাহজাহানের আমল থেকেই এই ব্যবস্থায় ঘুণ ধরতে থাকে। সাম্রাজ্যের আয়তন বাড়ার সাথে সাথে মনসবদারদের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু সেই তুলনায় উন্নত মানের জায়গির জমির অভাব দেখা যায়। ফলে মনসবদারদের বেতন প্রদান অনিয়মিত হয়ে পড়ে। জায়গিরদাররা তাদের আয় নিশ্চিত করতে কৃষকদের উপর মাত্রাতিরিক্ত রাজস্বের বোঝা চাপিয়ে দেয়, যা কৃষি সংকটের সৃষ্টি করে। বেতন না পাওয়ায় মনসবদাররা নির্দিষ্ট সংখ্যক সৈন্য ও ঘোড়া পোষণ করতে ব্যর্থ হয়। ফলে মুঘলের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে। অভিজাতদের মধ্যে ভালো জায়গির পাওয়ার রেষারেষি এবং গোষ্ঠীদ্বন্দ্ব সম্রাটকে অসহায় করে তোলে। এই সামরিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা শেষ পর্যন্ত মুঘল শাসনের ভিত নাড়িয়ে দেয়। নেক্সট, শিখ ও মুঘলদের সংঘাতের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। শিখ ও মুঘলদের সংঘাত ছিল মূলত রাজনৈতিক ও সামরিক আধিপত্যের লড়াই। শুরুতে মুঘলদের সাথে শিখদের সম্পর্ক ভালো থাকলেও শিখদের ক্রমবর্ধমান শক্তি মুঘলদের উদ্বেগের কারণ হয়। জাহাঙ্গীরের সময় বিদ্রোহী রাজপুত্র খসরুকে সমর্থনের অভিযোগে গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয়। ফলে সংঘাত তীব্র হয়। শিখরা তখন থেকে সামরিক বাহিনী গড়ে তুলতে শুরু করে। নবম শিখ গুরু তেগ বাহাদুরের সময় ঔরঙ্গজেবের কট্টর ধর্মীয় নীতি ও গুরু হত্যার ফলে শিখরা মুঘলদের চিরশত্রুতে পরিণত হয়। দশম গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী গঠন করে মুঘলদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালান। যদিও শিখরা মুঘলদের পুরোপুরি পরাজিত করতে পারেনি, কিন্তু এই সংঘাত উত্তর পশ্চিম সীমান্তে মুঘল কর্তৃত্বকে চরমভাবে দুর্বল করে দিয়েছিল এবং মুঘল শক্তির ক্ষয় ত্বরান্বিত করেছিল। সম্রাট আকবরের দিন-ই-ইলাহি ও সুলহি-কুল আদর্শের গুরুত্ব ব্যাখ্যা করো। সম্রাট আকবর উপলব্ধি করেছিলেন যে একটি স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলতে হলে ভারতের বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মধ্যে ঐক্য প্রয়োজন। এই লক্ষ্যে তিনি সুলহি-কুল বা সর্বজনীন সহনশীলতার আদর্শ গ্রহণ করেন। এর অর্থ ছিল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি শান্তির পথ গ্রহণ করা। তার আদর্শের উপর ভিত্তি করে 1580 দশকে তিনি দিন-ই-ইলাহি নামক এক নতুন মতাদর্শ প্রবর্তন করেন। এটি কোনো প্রথাগত ধর্ম ছিল না, বরং এটি ছিল সম্রাটের প্রতি একনিষ্ঠ অনুগত এক অভিজাত গোষ্ঠী গঠনের প্রক্রিয়া। এর শপথ গ্রহণ অনুষ্ঠানে শিষ্যকে তার জীবন, ধর্ম ও সম্মান সম্রাটের চরণে উৎসর্গ করতে হতো। যদিও এটি খুব বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, তবুও এটি মুঘল দরবারে গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে এবং একটি ধর্মনিরপেক্ষ প্রশাসনিক কাঠামো তৈরিতে সহায়ক হয়েছিল। শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান মুঘল সাম্রাজ্যের উপর কী প্রভাব ফেলেছিল। সপ্তদশ শতকে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান মুঘল সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল। শিবাজি গরিলা যুদ্ধকৌশল ব্যবহার করে মুঘলদের নাজেহাল করে দেন। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধির মাধ্যমে তিনি বশ্যতা স্বীকার করলেও পরে পালিয়ে গিয়ে নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন। তার নেতৃত্বে মারাঠারা একটি হিন্দু জাতীয়তাবাদী চেতনা ও শক্তিশালী সামরিক রাষ্ট্র গড়ে তোলে। ঔরঙ্গজেব জীবনের শেষ 25 বছর মারাঠাদের দমন করতে গিয়ে দাক্ষিণাত্যে ব্যস্ত থাকেন, যা উত্তর ভারতে মুঘলদের শাসনের শিথিলতা ডেকে আনে। মারাঠারা মুঘলদের কাছ থেকে চোথ ও স্বদেশমুখী কর আদায় করতে শুরু করে, যা মুঘলদের আর্থিক ও রাজনৈতিক মর্যাদা চরমভাবে হানি করে। শেষ পর্যন্ত মারাঠা শক্তির এই উত্থানে মুঘল সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত হয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।